নমস্কার বন্ধুরা, জ্যোতিষ লোক চ্যানেলের পক্ষ থেকে আমি আচার্য শ্রী শান্তনু শাস্ত্রী আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকের বিষয় নির্দিষ্ট আলোচনাতে চলে আসব। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মন্তব্য করবেন। আপনাদের মন্তব্য আমাকে এগিয়ে যেতে উদ্বুদ্ধ করবে। তা চলে আসুন, আজকের আমাদের আলোচ্য বিষয়ে আমরা চোখ রাখি। আজকের আলোচনার বিষয়বস্তু ভাগ্যভাব বা নবম ভাব। নবম ভাব নিয়ে আজকের আলোচনা। এই ভাবের কারক গ্রহ হচ্ছে রবি। এই ভাব থেকে আমরা ভাগ্য, পিতা, উচ্চশিক্ষা ও দেশ ভ্রমণ সম্বন্ধে আমরা তথ্য জানতে পারি। আমরা এই নবম ভাব যেহেতু পিতৃস্থান এবং এই জায়গা থেকে যেহেতু আমরা পিতার সাথে জাতকের সম্পর্ক বা তার পিতার শরীর স্বাস্থ্য এবং ভ্রমণের ব্যাপারে এবং উচ্চশিক্ষার ব্যাপারে একটা ধারণা পাই, তাই সেক্ষেত্রে আমরা যখন দেখি যে যেহেতু কারক ভাব এখানে এইভাবে কারক গ্রহ রবি এবং পিতার আমরা রবিকে পিতার কারক গ্রহ হিসেবেও ধরি। নবম ভাবের কারক গ্রহ যেমন রবি, তেমনি রবিকে আবার আমরা পিতার কারক গ্রহ হিসেবেও ধরি। সেক্ষেত্রে রবি যখন আমরা দেখি যে দুস্থানগত হয়, তখন যেমন পিতার শরীর স্বাস্থ্য নিয়ে যেমন সমস্যা থাকে বা পিতার সাথে মতবিরোধ হয়, রবির সাথে যখন ষষ্ঠভাবে যখন সম্পর্ক হয় তখন পিতার অসুখের একটা ইন্ডিকেশন পায়, এবং নবম ভাবের সঙ্গে যখন ষষ্ঠভাবের সম্পর্ক থাকে তখন একটা আমরা পিতার সাথে মতান্তরের একটা ব্যাপার তৈরি হয় এবং পিতৃহানি একটা যোগ থাকে, যে দেখা যায় যে একটু খুব তাড়াতাড়ি হয়তো দেখা গেল যে তার পিতৃবিয়োগের মুখোমুখি হতে হচ্ছে তাকে। সেক্ষেত্রে দুটো জিনিস আমাদেরকে দেখতে হবে, যে নবম ভাবের যে অধিপতি সে কোনোভাবে দুস্থানগত হয়েছে কিনা এবং নবম ভাবের অধিপতি কোনো রকমভাবে পীড়িত হয়েছে কিনা। সেটা নাক্ষত্রিকভাবে হতে পারে, পাশাপাশি সহাবস্থানের কারণে হতে পারে এবং দুস্থানগত অবস্থানের কারণেও হতে পারে। তা সেটা আমাদের ভালো করে দেখতে হবে যে নবম ভাবের যে অধিপতি সেই অধিপতি গ্রহ কতটা পীড়িত হয়েছে, এবং রবিকে আমাদের আলাদা করে কারক গ্রহ হিসেবেও কিন্তু আমাদের রবিকে দেখতে হবে যে সে কতটা পাপপীড়িত হয়েছে বা দুস্থানগত হয়েছে বা নাক্ষত্রিকভাবে একটা অশুভ অবস্থা তৈরি করেছে। তাহলে আমরা যেমন এই যে ছকটি আমরা দিয়েছি, সেখানে আমরা দেখতে পাচ্ছি কি যে লগ্ন সাপেক্ষে নবম ভাব ধনুরাশিতে পড়েছে এবং সেই ধনুরাশির অধিপতি বৃহস্পতি, সেই বৃহস্পতি কোনভাবে অবস্থান করছে সেটি গুরুত্বপূর্ণ, এবং রবি কোনভাবে অবস্থান করছে সেটিও কিন্তু গুরুত্বপূর্ণ। এই নবম ভাবের অধিপতি এবং রবি এদের অবস্থানগত দিকটি গুরুত্বপূর্ণ এবং তাদের সহাবস্থান তো অবশ্যই দেখতে হবে, এবং তার সাথে রবি কার নক্ষত্রে আছে, দশম ভাবের অধিপতি সে কার নক্ষত্রে আছে, এবং কোনো গ্রহের অ্যাসপেক্ট বা দৃষ্টিতে তারা আবদ্ধ হয়েছে কিনা, এইগুলি বিচার বিবেচনার মধ্যে আনতে হবে আমাদের পিতার সম্পর্কে একটা ধারণা পাওয়ার জন্য। এবং যখন আমরা এবার আমরা একটি চার্ট নিয়েছি, যে চার্টটিতে দেখা গেছে কি যে জাতকের ক্ষেত্রে তার বাবা 5 বছর বয়সে মারা গেছিলেন। জাতকের জন্মের 5 বছর পর মারা গেছিলেন তার বাবা। তা সেখানে আমরা দেখব যে এমন কি কানেকশান আছে যে জন্য তার বাবাকে অনেক তাড়াতাড়ি হারাতে হয়েছিল।
তা দুটো জায়গা আমরা বলেছিলাম যে লক্ষ্য রাখতে হবে, একটা হচ্ছে কারক গ্রহ হিসাবে রবির একটা অবস্থান, রবির অবস্থান এবং তার কোন গ্রহ দ্বারা দৃষ্টিপ্রাপ্ত হচ্ছে সেটা গুরুত্বপূর্ণ ব্যাপার, এবং নাক্ষত্রিক ব্যাপারটা অবশ্যই মাথার মধ্যে রাখতে হবে। সামগ্রিক বিচার ব্যবস্থার মাধ্যমে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছবো, যদিও নাক্ষত্রিকভাবে বিচারটা এই জায়গায় এসে আমরা ভাবগত ক্ষেত্রে এবং দৃষ্টি মাধ্যমে কী ধরনের কানেকশান তৈরি করেছে সেটাই কিন্তু এখানে আমরা দেখাবো, কিন্তু নাক্ষত্রিক কানেকশানটাও কিন্তু আমাদেরকে দেখে নিতে হবে। তাতে যাই হোক, তাই যে চারটি দেওয়া হয়েছে সেই চারটিতে আমরা জানি যে 5 বছর বয়সে জাতকের তার বাবাকে হারাতে হয়েছিল। তা প্রথম কথা হচ্ছে যে আমরা দেখব যে কারক গ্রহ হিসেবে রবি কী ধরনের অবস্থার মধ্যে আছে, 1 নম্বর কথা। আর 2 নম্বর হচ্ছে কি যে নবম ভাব, সেই নবম ভাবের সঙ্গে দ্বাদশ ভাবের কোনো রকম কানেকশান হয়েছে কিনা, এবং সেখানে আর কোন কোন গ্রহ সেই কানেকশানের সঙ্গে যুক্ত হয়েছে, এই দুইটি ব্যাপার কিন্তু আমাদেরকে একটু ভালো করে পর্যালোচনা করতে হবে। তো চলে আসুন আমরা দেখি যে কী ধরনের কানেকশান থাকার কারণে জাতককে কিন্তু অল্প বয়সে তার বাবাকে হারাতে হয়েছিল। তাই চারটির দিকে যদি আমরা লক্ষ্য রাখি, এখানে আমরা দেখব কি যে কারক গ্রহ হিসাবে রবিকে আমরা দেখব অষ্টমপতির সঙ্গে সহাবস্থান করছে। এখানে অষ্টমপতি হচ্ছে বুধ, কারণ লগ্ন এখানে কুম্ভ লগ্ন। কুম্ভ লগ্ন সাপেক্ষে আমরা দ্বিতীয় হাউসে রবি অবস্থান করছে, এবং সেই রবি বুধের সঙ্গে সহাবস্থান করছে। বুধ হচ্ছে অষ্টমপতি, তাহলে রবি অষ্টমপতির সঙ্গে বসে থাকা মানে রবির সাথে অষ্টম ভাবের একটা কানেকশন তৈরি হয়ে গেছে। অষ্টম ভাব দুস্থান ভাব, এবং সেখানে আমরা রাহুর পঞ্চম দৃষ্টি দেখছি সেই রবির উপর পড়েছে। রাহুর পঞ্চম দৃষ্টি রবির উপর পড়েছে। অতএব কারক গ্রহ, পিতার কারক গ্রহ রবি, সে রাহু দ্বারা দৃষ্ট এবং অষ্টমপতির সঙ্গে সহাবস্থান করেছে। তো স্বভাবতই কারক গ্রহ রবি কিন্তু এখানে পীড়িত হয়ে গেল। এবার দ্বিতীয় যে কানেকশনটি আমরা লক্ষ্য করব সেটি হচ্ছে নবম ভাবের সাথে দ্বাদশ ভাবের কোনো কানেকশন তৈরি হয়েছে কিনা। তা আমরা এই চারটিতে যদি লক্ষ্য করি, লগ্ন কুম্ভ লগ্ন, সেই সাপেক্ষে নবম ভাব তুলা রাশি, সেই নবম ভাবের অধিপতি হচ্ছে শুক্র। সেই শুক্রকে আমরা দেখতে পাচ্ছি দ্বাদশ ভাবে অবস্থান করছে। মকরের ঘরে সেই শুক্রকে আমরা অবস্থান করতে দেখছি, এবং শুক্র সেখানে অবস্থান করে রাহু দ্বারা দৃষ্ট হয়েছে এবং মঙ্গলের সঙ্গে সহাবস্থান করেছে। তাহলে প্রথম কথা হচ্ছে কি যে নবম ভাবের অধিপতি শুক্র সে দ্বাদশে বসে আছে, 9-12 কানেকশন তৈরি হয়ে গেছে, এবং সেখানে আমরা রাহুর দৃষ্টি দেখছি যে শুক্রের উপর পড়েছে। সেহেতু শুক্র কিন্তু নবমপতি হিসাবে শুক্র রাহু দ্বারা পীড়িত হয়ে গেছে, এবং মঙ্গলের সঙ্গে শুক্র অবস্থান করেছে, এবং শনির দৃষ্টি, তৃতীয় দৃষ্টি মঙ্গলের উপর পড়েছে। তার মানে নবমপতি কত রকম ভাবে পীড়িত হয়েছে। অনেক কানেকশানে থাকতে পারে, কিন্তু আমাদেরকে দেখতে হবে যে সেই কানেকশানটা কতটা জোরালো, তবেই সেটা বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা অনেক বেশি পরিমাণে বাড়বে। কোথাও তো কোনো রকমের নিশ্চয়তা নেই, আমরা সম্ভাবনার কথা বলতে পারবো। কানেকশানের যে কানেকশানগুলি আসছে তার শক্তির উপর বিচার করে আমরা একটা সম্ভাবনার উপর পৌঁছতে পারবো যে এত % ঘটনাটা ঘটার সম্ভাবনা আছে। তো সেই হিসাবে আমরা বিভিন্ন ক্যালকুলেশনের মাধ্যমে আমরা সম্ভাবনাতে পৌঁছবো যে কত % এই ঘটনাটা ঘটতে পারে। অ্যাস্ট্রোলজাররা এগুলি বলতে পারে, মৃত্যু ছাড়া সবই অনিশ্চিত। তা সেই হিসেবে আমরা যে কানেকশানটি আমরা পাই না কেন যেখান থেকে, তা দেখবো কি যে সেই কানেকশানের মধ্যে কতটা, সেই কানেকশানটা কতটা স্ট্রং সেটি আমাদের খুঁজে বের করতে হবে। এবং কোনো একটি গ্রহ পীড়িত হচ্ছে, সেই পীড়িত হওয়াটা কত রকমভাবে পীড়িত হচ্ছে। যেমন আমরা এখানে দেখছি যে নবমপতি দ্বাদশে বসে আছে, এই জায়গায় কিন্তু একটা -1 আমরা পাচ্ছি। আবার আমরা যদি দেখি যে রাহু দ্বারা দৃষ্ট হয়েছে নবমপতি, সেখানেও -1 আসছে। শনি দ্বারা দৃষ্ট, শনির দৃষ্টি মঙ্গলের উপর পড়েছে, যে মঙ্গল আবার
নবমপতির সঙ্গে সহাবস্থান করছে, এখানেও একটা -1 আসছে। এইভাবেই কিন্তু আমাদের ক্যালকুলেশনটা করতে হবে যে কত রকমভাবে কোনো একটা প্ল্যানেট পীড়িত হচ্ছে এবং সে তার যে পীড়িত অবস্থাটা কতটা শক্তিশালী করছে বিভিন্ন রকমভাবে, দৃষ্টিগতভাবে, অবস্থানগতভাবে বা নাক্ষত্রিকভাবে। তারই উপর বেশ করে কিন্তু ঘটনাটা ঘটার সম্ভাবনা আমরা নির্ণয় করব। তাহলে এখানে আমরা যে দুটি কথা বলেছিলাম, 1 নম্বর হচ্ছে যে কারক গ্রহ হিসেবে রবির অবস্থান, আর নবমপতি এখানে শুক্র, সেই শুক্র কতটা দুর্বল হয়েছে, কত রকম ভাবে দুর্বল হয়েছে, সেইগুলো বিচার বিশ্লেষণ করে আমরা দুদিক থেকেই দেখলাম যে রবি এবং নবমপতি দুজনেই কিন্তু মারাত্মক রকমভাবে পাপপীড়িত। তো স্বভাবত এই জাতকের কিন্তু পিতৃহানির যোগ তৈরি হয়েছে। যে সমস্ত বন্ধুরা অনলাইনে কাউন্সেলিং করাতে চান এবং যারা জ্যোতিষ শিখতে আগ্রহী, তারা 9932413177 এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন এই নাম্বারে। ভালো থাকবেন, ধন্যবাদ।